হঠাৎ ঘুম ভেঙে যায়, চোখ মেলে দেখি রাফসান বুকের উপরে। আমি তার বিয়ে করা বউ, তার অধিকার আছে আমার উপর। তাই কিছু না বলে নীরব ছিলাম। রাফসান তার চাহিদা মিটিয়ে কিছু না বলে একপাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ল। মাসখানেক আগের ঘটনা। মামা, ওইদিকে দেখ, তোর মাল আসতেছে। আরে মাল বলিস কেন, ভাবি ডাক, তোদের ভাবি হয়। তখন এই সবগুলো ছেলে অট্টহাসি দিয়ে উঠল। আমি ভয়ে ভয়ে হাঁটছিলাম। যত কাছে যাচ্ছি ততই ভয়ে কুঁকড়ে যাচ্ছি। ওরা প্রতিদিন স্কুলের মোড়ে দাঁড়িয়ে থাকবে আর মেয়েদের উত্ত্যক্ত করবে। ওদের বিরুদ্ধে কথা বলার সাহসটুকু কারণেই। কারা কারণ ওরা এলাকার হিসাবে পরিচিত। ক্ষমতাশীল হওয়ার প্রশাসন এদের পক্ষে। আমি তানিয়া, নবম শ্রেণীতে পড়ি। 3 ভাই বোনের মধ্যে আমি সবার বড়, সেই হিসাবে সবার আদরের। ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো, তাই বাবা মা আমাকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখতেন। আমিও তাদের স্বপ্ন পূরণ করার বদ্ধপরিকর ছিলাম। বাবা অনেক কষ্ট করে সংসার চালাতেন, কিন্তু সেই কষ্ট কখনো আমার গায়ে পড়তে দিত না। আমার গানের কণ্ঠ অনেক ভালো ছিল, আর সেটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ায়। প্রতি বছর আমাদের স্কুলে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় একটা অনুষ্ঠান হয়। সেখানে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ছাড়া বাইরের মানুষও দর্শক হিসাবে থাকে। তেমনি এক অনুষ্ঠানে গান গেয়েছিলাম। তারপর থেকে একদিনও শান্তিতে স্কুল যেতে পারিনি। এলাকায় কয়েকটা ক্ষমতাবান ছেলে প্রতিদিন স্কুলের মোড়ে দাঁড়িয়ে থাকতো, যারা প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার করতো। এক পর্যায়ে ওদের মধ্যে একজন আমাকে প্রেমের প্রস্তাব দেয়। সেটা প্রত্যাখ্যান করার পর থেকে তারা প্রতিদিন আমাকে উত্ত্যক্ত করতে থাকতো। আমার স্কুলে যেতে খুব ভয় লাগতো, তবুও যেতাম। বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে বলে কথা। কিন্তু দিনে দিনে ওদের অত্যাচার আমাকে বিষিয়ে তুলছিল। বাবা মা কেউ বলতে পারছিল না, বললেই আমার স্কুল যাওয়া বন্ধ করে দিবে। বাবা মা যেন এসব জানতে না পারে তার সব রকমের চেষ্টা করছিলাম, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। একদিন বাবা আমাকে এগিয়ে দিয়ে এসে সব জেনে যায়। যে ভয় করেছিলাম তাই হলো, আমার পড়াশোনা বন্ধ করে দেয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ছেলেগুলো আমাদের বাড়িতে এসে বাবা, ভাই এবং আমাকে হুমকি দিতে থাকে। উপায়ন্ত না পারে ভাই আর বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগে। আমি জানি আমার পরিবার পরিস্থিতির শিকার হয়ে এরকম পদক্ষেপ নিচ্ছে। কিছুদিনের মধ্যে ছেলে জোগাড় হয়ে যায়। ভাগ্যকে জোর করে মেনে নিতে হলো। খুব কেঁদেছিলাম। নিয়তির লিখন মুছে ফেলা যায় না। এক সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামীর নাম রাফসান। ওর ছাড়া আর কিছুই জানতাম না। সেদিন রাফসান আমাকে ওদের বাড়িতে নিয়ে আসে। ফুল দিয়ে সাজানো একটি খাটের উপর বসে আছি। এই বাড়ির কিছু মহিলা আমাকে এই ঘরে রেখে চলে গেল। অবশ্য যাওয়ার আগে বলে গেল, রাফসান ঘরে ঢুকলে ওকে যেন পা ছুঁয়ে সালাম করি। আমি অপেক্ষায় আছি কখন আসবে ও। মনে মনে সিদ্ধান্ত নিলাম ওকে আমার পড়ালেখার ইচ্ছের কথা বলবো। বলবো আমি পড়ালেখা করতে চাই। রাফসান কি আমাকে বুঝবে, মেনে নিবে আমার ইচ্ছে? এসব ভাবছিলাম। দরজায় ঠক ঠক আওয়াজ হয়, বুঝলাম উনি এসেছেন। খাট থেকে উঠে সালাম করতে যেতেই উনি বলেন, হয়েছে হয়েছে, অত সালাম করতে হবে না। ওনার এমন কথায় খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরক্ষণে ভাবলাম বিয়ের ঝামেলা গেছে, তাই হয়তো মেজাজ খিটখিটে। আমি এসে আবার খাটে বসলাম। রাফসান কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে ফিরে বলল, তুমি এখনও ঘুমাওনি? জেগে আছো কেন? কিছু বললাম না। অনেক স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে। আমার ইচ্ছের কথাটা চাপা রাখলাম। রাফসান আর কিছু না বলে খাটের একপাশে শুয়ে পড়ল, আর আমি খাটের একপাশে তখনও বসেছিলাম। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ ঘুম ভেঙে যায়, চোখ মেলে দেখি রাফসান বুকের উপর। আমি তার বিয়ে করাবো, তার অধিকার আছে আমার উপর, তাই কিছু না বলে নীরব ছিলাম। রাফসান তা মিটিয়ে কিছু না বলে একপাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ে। চোখ বুজে নিজের ভাগ্যকে মেনে নিলাম। সকালে ঘুম ভাঙতে পাশেই চেয়ে দেখি রাফসান নেই। আমি ফ্রেশ হয়ে হালকা সবুজ রঙের একটা শাড়ি পরে রান্নার দিকে যাচ্ছিলাম, ঠিক তখন এই রাফসান আমার পাশ কেটে চলে যায়। ভেবেছিলাম রাতে কোনো ঝামেলার কারণে কথা বলেনি, এখন বলবে। কিন্তু ওর আমার প্রতি কোনো আগ্রহ নেই। মন ভালো অভিনয় করে রান্নাঘরে গেলাম। আমাকে দেখে একটা মহিলা বলল, বৌমা, ঘুম ভেঙেছে তাহলে? রাফসান কোথায়? বুঝলাম উনি আমার শাশুড়ি। ওনাকে বললাম, রাফসান ঘরে আছে। হাসি মুখে আমার হাতের নাস্তা ট্রে এগিয়ে দিলে বলল, এই নাও, এগুলো রাফসান আর তোমার জন্য। হাত বাড়িয়ে নাস্তা ট্রে নিলাম। সেই সাথে অবাক হলাম, এই বাড়িতে সবাইকে আলাদা আলাদা নাস্তা করে নাকি? নাস্তা ট্রেনে নিয়ে রুমে ঢুকতে দেখি রাফসান কী যেন ভাবছে। হালকা কেসে বললাম, এই নিন আপনার নাস্তা। রাফসান একবার আমার দিকে চেয়ে কিছু না বলে খেতে শুরু করলো। একবারও বলল না আমি খেয়েছি কিনা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাওয়া দেখছি। খাওয়া শেষে উঠে চলে গেল। কেন জানি না চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। হঠাৎ মোবাইল রিং হতে লাগলো। স্ক্রিনে চেয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করিনি, কিন্তু অনেকবার রিং হওয়াতে রিসিভ করলাম। রিসিভ করতে ওপাশ থেকে বলল, আমাদের ভয়ে বিয়ে করছিস?
এখন দেখব সংসার কি করে করিস, আর তোর জামাইকে সাবধানে থাকতে বলবি। রাফসান একবার আমার দিকে চেয়েও কিছু না বলে খেতে শুরু করলো। একবারও বলল না আমি খেয়েছি কিনা। ঠিক তখনই রাফসান রুমে ঢুকলো। আমি কার সাথে কথা বলছি দেখে জিজ্ঞাসা করলো, কে ফোন করলো। ফোনের অপর পাশের মানুষটার কথায় আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। রাফসানকে কী বলবো বুঝতে পারছিলাম না। আমার নীরবতা দেখে রাফসান এগিয়ে এসে আমার হাত থেকে মোবাইল নিয়ে দেখলো আননোন নাম্বার। আমি তখনও চুপ ছিলাম, ভেবেছিলাম রাফসান আমাকে বুঝবে, কিন্তু আমাকে আশাহত করে রাফসান কিছু না বলে আমার গালে কষে একটা চড় দিল। চরের তোর সামলাতে না পারে আমি বেডে বসে পড়লাম। রাফসান তখন বলতে শুরু করলো, গতকাল আসলি এই বাড়িতে, আর আজকে অন্য কারোর সাথে কথা বলা শুরু করে দিলি। আরও বিশ্রীভাবে কিছু গালিগালাজ করে রুম থেকে বেরিয়ে যায়। এত কিছু হয়ে গেল, কিন্তু শ্বশুর শাশুড়ি একটি বারের জন্য উঁকি মেরে দেখলেন না বা কিংবা জিজ্ঞাসা করলেন না কি হয়েছে। খুব অদ্ভুত লাগছিল এই বাড়ি এবং এই বাড়ির মানুষগুলোকে। ভেবেছিলাম রাফসানকে আমার সব সমস্যার কথা খুলে বলবো, আমার লেখাপড়ার ইচ্ছের কথা বলবো, কিন্তু না, এসব আর কিছুই বলা যাবে না এই মানুষটাকে। যে মানুষটা আমাকে গতকাল বিয়ে করে আজকেই গায়ে হাত তুলতে পারে, সে মানুষটার কাছে আমার কোনো ইচ্ছেই পূরণ হবে না বুঝে গেছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। বিয়ের আগে আয়নায় নিজেকে দেখে দেখে বলতাম, এই আমি একদিন অনেক বড় হব। আর এখন আয়নায় ডান গালে খেয়াল করলাম 5 আঙ্গুলের দাগ বসে আছে। সবই নিয়তি। নিয়তির লিখন কোনোভাবে মুছে যাবার নয়। চোখ দিয়ে টপ টপ করে অনবরত পানি পড়ছে। শাশুড়িমা বৌমা বৌমা বলে ডাক শুনে আসছি মা বলে কোনোরকম চোখ মুছে চলে গেলাম। রান্নাঘরে ঢুকে শাশুড়িমা বলল, মা আমি একা মানুষ, সব করতে পারছি না, তুমি একটু কাজে হাত লাগাও না। বাড়িতে কিছুক্ষণ আগে এত বকাবকি হলো, সে বিষয়ে কিছু জিজ্ঞাসা করলো না। আমি শাশুড়ি মায়ের কথা মতো তরকারি কাটতে বসলাম। রান্না শেষে আমি আমার রুমে চলে এলাম। রাফসানে অপেক্ষায় আছি, ও আসলে একসাথে দুপুরের খাবার খাবো। দুপুর গড়িয়ে বিকেল হতে চলে, রাফসানে আসার কোনো খবর নেই। মোবাইলটা হাতে নিয়ে ভয়ে ভয়ে রাফসানের নাম্বারে কল তুলে দিলাম। রিসিভ করে গম্ভীর গলায় বলল, কে? আমি অবাক হলাম, নিজের বিয়ে করা বউয়ের নাম্বার সেভ করা না দেখে। আস্তে করে বললাম, আমি তানিয়া। ভেবেছিলাম সকালের জন্য। রাফসান অনুতপ্ত হয়ে কিছু বলবে না, আমাকে বলল, এই ফোন করলি কেন? তুই জানিস না আমি এখন ব্যস্ত। ফোন রাখ বলে লাইন কেটে দিল। রাফসানের এরকম ব্যবহারে বাকরুদ্ধ হয়ে গেলাম। নীরবে কান্না জানান দিচ্ছিল আমার কষ্টকে। চোখ মুখ মুছে শাশুড়ি মায়ের রুমে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলাম, মা রাফসান এখনও আসেনি, আপনাকে কিছু বলে গেছে? শাশুড়ি মা পান চেপেতে চেপেতে বলল, বৌমা তুমি জানো না রাফসান দুপুরে বাড়িতে থাকে না, ওর অনেক কাজ থাকে। শাশুড়ি মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসলাম। এই বাড়ির প্রত্যেকটা মানুষ যেভাবে আমার সাথে কথা বলছে, মনে হচ্ছে আমি এই বাড়িতে এসেছি অনেক দিন হলো। আমার সাথে সবার অনেক দিনের পরিচয়। সন্ধ্যার দিকে শ্বশুর শাশুর জন্য চা বানিয়ে ওনাদের রুমে নিয়ে গেলাম। শ্বশুর আব্বা চায়ে চুমুক দিয়ে থুতু করতে করতে বলেন, এটা চা হলো? তোমার বাবা মা কি তোমাকে চা বানানো শেখালো না? ঠিক তখনই শাশুড়ি চায়ে চুমুক দিয়ে বলল, বৌমা এটা কোনো চা হলো? যাও নতুন করে আবার বানিয়ে নিয়ে এসো, ঠিক মতো চিনি লবণ দিবে। ওনাদের এরকম ব্যবহারে অজান্তে চোখ দিয়ে দুপোঁটা পানি গড়িয়ে পড়লো। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে আসতে চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। এই বাড়িতে আসলাম একদিন হলো, একদিনে এত কিছু। বাবা মাকে কিছুই বলতে পারছি না। বললে ওনারা কষ্ট পাবেন, চিন্তা করবেন। বাবার বাড়িতে যাওয়ার উপায় নেই এই ছেলেগুলোর জন্য। আবার চা বানিয়ে শ্বশুর শাশুর রুমে আসলাম। রাত 10টার বেশি বাজে, কিন্তু রাফসান এখনও বাসায় আসেনি। চিন্তা হচ্ছিল খুব, কিন্তু কল করতে পারছি না, কিংবা শাশুড়ি মাকে যে জিজ্ঞাসা করব সেটাও পারছি না। দুশ্চিন্তার মধ্যে রাত 11টার বেশ কিছুক্ষণ পরে রাফসান বাসায় আসলো। বাসায় এসে আমাকে কিছু না বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যেতে আমি টেবিলে খাবার সাজিয়ে রাখলাম। ওয়াশরুম থেকে ফিরে রাফসান খেতে বসে গেল, কিন্তু একবারও জিজ্ঞাসা করলো না আমি খেয়েছি না কি না। নিজের মতো করে বেডরুমে গেল। খাওয়ার মাঝে একবার জিজ্ঞাসা করলাম তরকারি ভালো হয়েছে কি না, কিন্তু কোনো উত্তর পেলাম না। রাফসান খাওয়ার পর আমিও খাবার খেয়ে বেডরুমে চলে আসলাম। বেডরুমে ঢুকে দেখি রাফসান খাটে আতশোয়া আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার শরীর ভালো, চা করে দেব? রাফসান মাথা নাড়িয়ে না বলল। না বলাতে আমি ড্রেসিং টেবিলের সামনে মাথা আশ্রাতে বসে পড়লাম। কিছুক্ষণ পর রাফসান আস্তে ডেকে বলল, তানিয়া এদিকে আসো। ওনার এরকম ডাকে আমার খুব ভালো লেগেছিল। মনের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা ছুঁয়ে গেছিলো। আমি ওনার কাছে যেতে বলল, আমাকে কখনো কল করবে না, বাইরে আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি। আবারও বলছি, আমাকে কল দিয়ে বিরক্ত করবে না, মনে থাকবে?
ওনার এরকম কথায় নিচের দিকে তাকিয়ে সম্মতি জানালাম। আর কিছু না বলে রাফসান শুয়ে পড়লো। আমি এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে চলে গেলাম। ট্যাপ ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। বিধাতা কেন আমার ভাগ্য এমন বানিয়েছে। ওয়াশরুম থেকে ফিরে শুয়ে পড়লাম। মাঝরাতে কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে পেল। চোখ মেলে দেখি রাফসান। কিছু বললাম না। আমি জানি এখন কি হবে। সারা রাত চলল রাফসানের পুরুষত্বের খেলা। এক পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। একবারও জিজ্ঞাসা করলো না আমি কি চাই। যে মানুষটা আমার সাথে ঠিকমতো কথা বলল না, সেই মানুষটা আমার উপর অধিকার খাটাতে একটুও ভাবলো না। রাতে ঘুম হয়নি, সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি। সকাল হতে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে দেখি রাফসান তখনও ঘুমিয়েছে। ঘুমন্ত অবস্থায় মানুষের মুখ কত নিষ্পাপ দেখায়, যেমনটা এখন রাফসানের দেখে মনে হচ্ছে। ওর মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, জেগে থাকলে এই মানুষটা এত নিষ্ঠুর হয়। এত নিষ্ঠুর হওয়ার কারণ কি? পরক্ষণে ভাবলাম এর পিছনে কারণ আমাকে খুঁজে বের করতে হবে। আরে কতক্ষণ রাফসানের মুখের দিকে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। খুব সকাল, মা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই রান্নাঘরে না গিয়ে ছাদে চলে গেলাম। বাহ, ছাদটা তো অনেক সুন্দর। এখানে অনেক বাগান করলে ভালোই হবে। ছাদের রেলিং ধরে দূরে তাকিয়ে দেখছিলাম ভোরের মিষ্টি আলো উপভোগ করতে। ভাবলাম মানুষের জীবন কত অদ্ভুত। হঠাৎ কোথা থেকে কোথায় জীবন হারিয়ে যায়। হঠাৎ কারো গলার হালকা কাশির শব্দ শুনতে পাই। ফিরে তাকাতে দেখি একটু দূরে অন্য বিল্ডিংয়ের ছাদ থেকে একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতে ছেলেটা মুখ ফিরিয়ে নিল। আমি ছাদ থেকে নিচে চলে আসলাম। মা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি রান্নাঘরে গিয়ে সব কিছু পরিষ্কার করে ফেললাম। তারপর নাস্তা বানিয়ে টেবিলে নিয়ে রাখলাম। টেবিলের উপর নাস্তা সাজিয়ে রাখার সময় মা ঘুম থেকে উঠে এসে বলল, বৌমা বৌমা কী করছো? নাস্তা টেবিলে সাজিয়ে রাখতে কে বলল? যাও রাফসানের আব্বুর নাস্তা রুমে দিয়ে আসো, আর রাফসানের নাস্তা রেডি করে ওর রুমে নিয়ে যাও। আমি মাকে বললাম, মা সবাই মিলে একসাথে নাস্তা করি। মা তখন ধমক দিয়ে বলল, যা বলছি তাই করো, বেশি কথা বলো না। মন খারাপ করে বাবার রুমে নাস্তা রেখে রাফসানের জন্য নাস্তা নিয়ে গেলাম। রাফসান ঘুম থেকে উঠলো, কিন্তু ফ্রেশ না হয়ে বেডে বসে রইল। আমি জিজ্ঞাসা করলাম, কিছু লাগবে? রাফসান বলল, টাওয়ালটা কোথায়? আমি টাওয়ালটা এগিয়ে দিতেই সেটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফিরে রাফসান বলল, চা কোথায়? আমি বললাম, নাস্তা করুন, আমি চা নাসছি। এক ঝটকায় নাস্তা মেঝেতে ফেলে দিয়ে জোরে করে বলল, তুই জানিস না আমি সকালে চা খাই? গতকালও চা না দিয়ে নাস্তা দিয়েছিলি। মা মা বলে শাশুড়ি মাকে ডাকতে লাগলো। মা রুমে আসতে রাফসান বলল, মা তুমি এটা কাকে নিয়ে এসেছো? মা তখন আমার দিকে চেয়ে বলল, বৌমা কী হয়েছে? আমি কান্নারত মুখে মাকে সব বললাম। সব শুনে মা ধমক দিয়ে বলল, এসব তুমি জানো না। রাফসান কি পছন্দ করে না করে এসব তোমার জানার দরকার? তোমাকে এই জন্য এই বাড়িতে আনতে চাইনি, কিন্তু তোমার বাবা আর ভাইয়ের জন্য আনতে হলো। এসব জেনে নিবা। আরও যাও, আবার চা করে আনো। চোখ দিয়ে পানি রেখে মেজে পরিষ্কার করে আবার চা বানাতে গেলাম। চা বানাচ্ছি তখন বাবা কল করতে সালাম দিয়ে ফোন ধরতে বাবা বলল, মারে কেমন আছিস? আমি নর্মালি বললাম, বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো? বাবা বলল, আছি ভালো। মারে আমার উপর রাগ করিস না। অনেক ইচ্ছে ছিল তোকে বড় করাবো, কিন্তু পারলাম না বলে কেঁদে উঠলো। আমি বাবাকে শান্ত হতে বললাম, তারপর কাজ আছে বলে লাইনটা কেটে দিলাম। তাড়াতাড়ি চা করে রাফসানের জন্য নিয়ে গেলাম। রাফসান চা খাওয়ার মাঝে জিজ্ঞাসা করলাম, আপনি কি দুপুরে আসবেন না? রাফসান কিছু বলল না। চা শেষ করে রুম থেকে বের হওয়ার সময় দরজা পর্যন্ত গিয়ে পিছনে তাকিয়ে বলল, আমি কখনো দুপুরে বাসায় আসি না। আমার সব কিছু মায়ের কাছ থেকে জেনে নিবি, আর কখনো আমাকে জিজ্ঞাসা করবি না বলে হনহন করে চলে গেল। আমি চুপ করে বেডে বসে পড়লাম। দুদিন এই বাড়িতে অনেক কিছু জানা হয়ে গেছে। একটা জিনিস স্পষ্ট বুঝলাম, সেটা হলো এই বাড়িতে আমাকে সবসময় মন খারাপ করে থাকতে হবে। আমার ইচ্ছের কোনো দাম নাই এই বাড়িতে। একটু পর মায়ের ডাকে রান্নাঘরে চলে গেলাম। দুপুরে রান্না করার মাঝখানে মাকে বললাম, মা আমার একটা অনুরোধ ছিল। মা বললো, কী হয়েছে বলো? আমি বললাম, মা ছাদের উপরে বাম পাশে একটা ছোট্ট ফুলের বাগান করতে চাই। বাগান করার আমার খুব শখ। মা তখন বললো, ঠিক আছে, কিন্তু ছাদে গিয়ে পড়ে থাকলে হবে না। এই দুদিন মায়ের এই কথাটা অনেক খুশি হলাম। তাড়াতাড়ি দুপুরে রান্না শেষ করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে মাপ নিলাম কতটুকু বাগান করব। পাশের বিল্ডিংয়ে খেয়াল করলাম সকালে সে ছেলেটা। আমি বাগান নিয়ে ভাবছিলাম, সেই মুহূর্তে ছেলেটা আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন? আমি ইশারা দিয়ে বললাম, আমি? হ্যাঁ বলাতে রেলিংয়ের কাছে গিয়ে বললাম, কি? সে বলল, আমাকে তো এই বাসায় আগে দেখিনি, আপনি কি এইবারে মেহমান? আমি মৃদু হেসে উত্তর দিলাম, না আমি মেহমান না, আমি এই বাড়ির বউ। এটা শুনে ছেলেটা চোখ বড় বড় করে বলল, আপনি রাফসান ভাইয়ের ওয়াইফ? আমি বললাম, হ্যাঁ। ছেলেটা বলল, রাফসান ভাই বিয়ে করলো, কিন্তু একটা বড় জানালো না। আচ্ছা আপনার নাম কি? আমি উত্তর দিলাম, তানিয়া। সে বলল, রাফসান ভাই খুব গম্ভীর মানুষ,
আর কঠোর পরিশ্রমী। আমি জানতাম না রাফসান কি কাজ করে। ছেলেটা বলল, রাফসান ভাই একজন কৃষক। কেন, আপনি জানেন না? ছেলেটার কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার নীরবতা থেকে ছেলেটা আবার বলল, জানেন ভাবি, রাফসান ভাই খুব পরিশ্রম। 70 বিঘা জমি উনি দেখাশোনা করেন। আমরা এই বাসায় এসেছি 2 বছর হলো। এই 2 বছর সবসময় ওনাকে খুব গম্ভীর দেখেছি। একটা মানুষ কী করে এত গম্ভীর হয়? রাফসান ভাইকে না দেখলে সেটা বুঝতেই পারতাম না। আমি ছেলেটাকে কিছু না বলে ছাদ থেকে রুমে চলে আসলাম। ছেলেটার কথাগুলো মাথার মধ্যে যাচ্ছে। রাফসান একজন কৃষক, রাফসান এত গম্ভীর কেন? তাহলে কি কোনো কারণ আছে যেটা আমি জানি না, যার জন্য রাফসান এরকম গম্ভীর, যার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে? আমাকে এই কারণটা খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি বাবাকে কল দিলাম। বাবা ফোন রিসিভ করতে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, বাবা, রাফসান কী করে? তোমরা তো আমাকে কিছু বলোনি। বাবা ডুকরে কেঁদে উঠে বলল, মারে, আমাকে ক্ষমা করে দিস। এলাকার মস্তান ছেলেদের থেকে তোকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি বিয়ে দিলাম। রাফসানের বাবার অনেক সম্পত্তি আছে। রাফসান এগুলো দেখাশোনা করে। আমি বাবাকে বললাম, বাবা, আমি জানি তুমি সবসময় আমার ভালো চাও। আচ্ছা বাবা, ফোন রাখছি। এই বলে লাইনটা কেটে দিলাম। তাহলে ছেলেটার কথা সত্যি, রাফসান কৃষক? এই নিয়ে আমার ভাবনা নেই। আমার ভাবনা হচ্ছে ওর গম্ভীর হওয়ার কারণ। হাতে ফোন নিলাম রাফসানকে কল দিব বলে, কিন্তু ওর আগের ব্যবহার মনে পড়ে যায়, ফোন রেখে দিলাম। বাবা মাকে ডাকলাম দুপুরে খাবার খেতে, কিন্তু মা নিজের রুম থেকে জোরে বলল, তোমার খাবার তুমি খেয়ে নাও, আমরা খেয়ে নিয়েছি। খুব অবাক হলাম, কারণ নতুন বউকে রেখে ওনারা নিজেরাই নিজে খেয়ে ফেলবে। আমি দুপুরের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করছি, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। শোয়া থেকে উঠে বসে জানলা খুলে কিছুক্ষণ বাইরে তাকিয়ে দেখছিলাম। হঠাৎ মনে হলো ছাদে যাই, ছেলেটার সাথে যদি দেখা হয়, যদি কিছু জানা যায় রাফসানকে নিয়ে। ছাদে উঠে দেখি ছেলেটা আগের জায়গায় ঠায় দাঁড়িয়েছে। আমি যে ছাদে উঠেছি সে দেখেনি। একটু এগিয়ে বললাম, আপনি কি সারাদিন ছাদে থাকেন নাকি? ছেলেটা হকচকে আমার দিকে চেয়ে বলল, ভাবি আপনি? মৃদু হেসে বলল, না না, ওই যে চিলেকোঠার রুমটা দেখছেন সেখানেই থাকি। খুব গরম, তাই রুম থেকে এখন বাইরে বেশি থাকা হয়। আমি বললাম, বাহ, সে তো ভালো, কিন্তু আপনার পরিবার? ছেলেটা বলল, সবাই নিচে থাকে, শুধু আমি উপরে, কারণ আমার চিলেকোঠার রুমগুলো খুব ভালো লাগে। আমি ছেলেটাকে বললাম, আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না। মৃদু হেসে বলল, আমি নাহিদ। আমি নাহিদকে বললাম, কে কে আছেন আপনার পরিবারে? আমি, আমার বাবা মা আর একটা ছোট বোন। আমি বললাম, আর কেউ নেই? নাহিদ দীর্ঘশ্বাস বলল, ছিল একজন। বাবা মায়ের অমতে বিয়ে করি, কিন্তু 2 মাস যেতে অধরা আমাকে ছেড়ে চলে যায়। আমি নাহিদের কথা বুঝতে পেরে বললাম, সরি। নাহিদ বলল, না না, ঠিক আছে। আমি আবারও বললাম, আপনি কি করেন এখন? উত্তরে নাহিদ বলল, ছাদে ঘুরি ফিরি। জানেন, অধরার আকাশ খুব পছন্দ। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। নাহিদ আবার বলল, আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি। নাহিদের কথায় এবার আরও বেশি অবাক হলাম, কিন্তু কিছু বুঝলাম না। কিছুক্ষণ নীরবতার পর আমি বললাম, আচ্ছা রাফসানের সাথে আপনার কেমন কথা হয়? নাহিদ বলল, খুব কম। ভাই এমনিতে খুব গম্ভীর, তার উপর শিমু ভাই মারা যাওয়ার পর আরও গম্ভীর হয়ে গেছে মানুষটা। আমি অবাক হয়ে ভুরু কুচকে নাহিদের দিকে চেয়ে বললাম, শিমু ভাবি সে কে? এবার নাহিদ অবাক হয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি আবার বললাম, কী হলো বলেন শিমুকে? নাহিদ আমতা আমতা করে বলল, রাফসান ভাইয়ের আগের বউ। কিন্তু ভাবি, আপনি জানেন না শিমু ভাবির সম্পর্কে? নাহিদের কথায় এক মুহূর্তের জন্য আমার পৃথিবী থমকে গেল। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নাহিদ কিছু বলতে চাচ্ছিল, কিন্তু এক দৌড়ে আমি নিচে চলে আসলাম। বালিশে মাথা গুঁজে কাঁদতে লাগলাম। বিধাতা কেন আমার জীবনটাকে এমন করছে? কী পাপ করছে আমি? সন্ধ্যার দিকে নাস্তা রেডি করে বাবা মায়ের রুমে দিয়ে আসলাম। নিজের রুমে এসে ভাইয়াকে কল দিলাম। কল রিসিভ করতে ডুকরে কেঁদে উঠলাম। ভাইয়া বললো, কী হলো তানিয়া, কাঁদছিস কেন? আমি বললাম, ভাইয়া তোমরা আমাকে এই কোথায় রেখে গেলে? ভাইয়া বলে, কী হলো বোন, আমার সব কিছু খুলে বল। আমি তখন সব বললাম। এরপরে এও বললাম, বাবা টেনশন করবে বলে বাবাকে বলিনি, আর ভাইয়া যেন বাবাকে না বলে। সব শুনে ভাইয়া চুপ করে রইল। আমি আবার বললাম, ভাইয়া কিছু তো বলো। ভাইয়া তখন কেঁদে ফেলো, কেঁদে কেঁদে বললো, বোন রে, আমাকে ক্ষমা করে দিস। আমরা জানতাম রাফসান আগে একবার বিয়ে করছিল, কিন্তু এটা জানতাম না যে এত নিষ্ঠুর। আমাদের মতো গরিবের মান বাঁচাতে হঠাৎ বাবা আর আমি তোকে বিয়ে দিয়ে দিই ওই রাফসানের কাছে। আমাদের মতো অসহায় মুখ বুজে সব সহ্য করতে হয়। তুই রাফসানের জয় করার চেষ্টা করিস, যদি ভালো হয়ে যায়। ভাইয়া রাখি বলে লাইন কেটে দিল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। বাবা আর ভাই জেনে শুনে আমাকে এখানে বিয়ে দিল। পরক্ষণে ভাবলাম, বাবা তো আমার ভালোর জন্যই এখানে বিয়ে দিছে। বাবা তো জানতো না রাফসান এরকম। চোখ মুছে মনে মনে সিদ্ধান্ত নিলাম, যা করার আমাকেই করতে হবে। যে করে হোক রাফসানের মন জয় করতে হবে। কিন্তু শিমুর কী হলো, কীভাবে ভেঙে গেল সেই সংসার, আমাকে জানতে হবে। কাল সকালে নাহিতে থেকে জানতে হবে এসব। রাত 9টার পর কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রাফসান। আমাকে কিছু না বলে
ভিতরে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল না, তাই শিওর হওয়ার জন্য কাছে যেতে বললাম। রাফসান ড্রিঙ্ক করছে। সোজা বেডে এসে শুয়ে পড়ল। আমি ওকে খাটের একপাশে শুয়ে দিলাম। রাতে বাবা মায়ের রুমে খাবার দিয়ে এসে খাবার খেয়ে বেডে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করছি কিন্তু ঘুম আসছে না। হঠাৎ করে মনে হলো রাফসান। ফোন হাতে নিলাম। মেসেজ বক্সে ঢুকে দেখি লতা নামে কারোর সাথে রাফসানের কনভারসেশন। ভালো করে দেখে বুঝলাম বিয়ের আগে থেকে লতার সাথে রাফসানের কথায় মাথা ঝিম ধরে গেছে। নাহিদ তো বলতো শিমু মারা যাওয়ার পর থেকে রাফসান এমন গম্ভীর, কিন্তু এই গম্ভীর মানুষটার আড়ালে আরেকজনের সাথে দিব্যি কথা বলে যাচ্ছে। তাহলে কি রাফসান গম্ভীর ভাব শুধু লোক দেখানো? রাফসানের দিকে তাকিয়ে দেখলাম মানুষটা বেঘরে ঘুমাচ্ছে। মানুষটার মাথায় ঠিক কী পরিকল্পনা ঘুরছে সেটা আমাকে বের করতে হবে। লতার কথা মনে হতে খুব কান্না আসছিল, কিন্তু নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে চুপ থাকলাম। রাফসান জেনে শুনে আমাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু কেন? ঘুম আসছে না। বেড থেকে উঠে বারান্দায় গিল ধরে দাঁড়িয়ে থাকলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম কাল নাহিদের কাছ থেকে জেনে নেব শিমুর সম্পর্কে সে কী জানতো। ভাবতে ভাবতে নাহিদকে যদি বলি আমাকে একটু সাহায্য করতে, সে কি করবে? পরক্ষণে ভাবলাম সে কাল দেখা যাবে। তবে আমার নাহিদকে সাহায্যের দরকার। বারান্দা থেকে ফিরে বেরিয়ে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে পাশে দেখি রাফসান তখনও ঘুমাচ্ছে। আস্তে করে ছাদে গেলাম। এত সকালে নাস্তা না বানালেও হবে, তাছাড়া ছাদে যদি নাহিদকে পাওয়া যায় এই আশায়। কিন্তু ছাদে উঠে নাহিদকে দেখলাম না। একটু মন খারাপ হলো। বারবার চিলেকোঠার দিকে তাকিয়ে পায়চারি করছি। কিছুক্ষণ পর দেখি নাহিদ চিলেকোঠার রুম থেকে বের হয়ে হাই তুলছে। আমার দিকে চোখ পড়তে অবাক চোখে তাকিয়ে একটু এগিয়ে এসে বলল, ভাবি আপনি এত সকালে যে? নাহিদকে কিছু বুঝতে না দিয়ে বললাম, সকালটা উপভোগ করতে চলে আসলাম ভাই। নাহিদ মৃদু এসে বলল, তা ভালো? সকালের বাতাস শরীর আর মনকে সতেজ থাকে। নাহিদের কথা পরপর আক্ষেপ শুরু আর মন সতেজ থাকা। নাহিদ ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, ভাবি কিছু হয়েছে কি? আমি তখন উত্তর দিলাম, না ভাই। আচ্ছা, আপনি আমার কিছু প্রশ্নের জবাব দিতে পারবেন? নাহিদ তখন কী যেন ভেবে বলল, চেষ্টা করব। আপনি বলুন না, আচ্ছা শিমুর সাথে কি আপনার কখনো কথা হয়েছিল? নাহিদ বলল, এই বাসায় আসার পর থেকে মাঝে মাঝে সকালে ভাবির সাথে কথা হতো। ভাবিও না আপনার মতো সকাল পছন্দ করতো। আসলে রাফসান ভাই অনেক গম্ভীর মানুষ। সেভাবে প্রায় আক্ষেপ করে একথা বলতো। ভাবির মৃত্যুর খবর শুনিয়ে তখন আমি বাসায় ছিলাম না, চট্টগ্রামে ছিলাম। খুব খারাপ লাগতো সেদিন। পরে এসে জানতে পারে ভাবি নাকি হঠাৎ মারা যায়। আমি নাহিদকে থামিয়ে জিজ্ঞেস করলাম, রাফসানের গম্ভীরতা ছাড়া শিমুর অন্য কোনো আক্ষেপ করে বলতো? নাহিদ কিছুক্ষণ ভেবে বলল, না, তবে শিমু ভাবি প্রায় মনমরা হয়ে থাকতো। জিজ্ঞাসা করলে বলতো, কিছু না, বা আমাকে মনে পড়ছে। আমি আর কিছু বলতাম না। আমি কিছু বলতে যাবো তার আগে নাহিদ আবার একটা কথা বললো, তবে শিমু ভাবি একদিন একটা মেয়ের কথা বললো, নামটা কি যেন মনে পড়তেছে না। আমি তখনও বললাম, লতা। নাহিদ তখন বলে, হ্যাঁ, লতাকে নিয়ে বলতো। আমি জিজ্ঞেস করলাম, কী বলতো? নাহিদ আক্ষেপ করে বলতো, খুব বেশি করে বলতো না, তবে প্রায় কথার মাঝখানে বলতো, লতা আমার চিরশত্রু। মনে মনে ভাবতে লাগলাম, তার মানে রাফসানের সাথে লতার অনেক আগের থেকেই কথা হয়, যেটা শিমুও জানতো। কিন্তু লতাকে রেখে আমার আর শিমুর জীবন নষ্ট করার কারণ কি? না, এই নাহিদের কাছে আমার সাহায্য চাইতে হবে। নাহিদ আমাকে বলল, ভাবি কি ভাবছেন এত? হকচকিয়ে নাহিদের দিকে তাকিয়ে বললাম, না ভাই, কিছু না। আচ্ছা নাহিদ ভাই, আপনাকে যদি একটা নাম্বার দেয় তাহলে সেই নাম্বারের ডিটেলস বের করতে পারবেন? একটু ভেবে নাহিদ বলল, চেষ্টা করব, কিন্তু নাম্বারটা কার? আমি বললাম, ডিটেলস বের করলে জানতে পারবেন। 10টার দিকে আবার ছাদে আসবো, তখন নাম্বার দিয়ে যাব। এখন আসি, এই বলে চলে যেতে লাগলাম। নাহিদ তখন জোরে বলল, ভাবি একটা কথা বলা হয়নি। আমি পেছন ফিরে ইশারা বললাম, কি? নাহিদ তখন বলল, শিমু ভাবিকে প্রায় একটা ডায়েরি হাতে ছাদে দেখতাম। আমি অবাক হয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই নাহিদের চিলাকোঠার পাশে কারো উপস্থিত টের পেয়ে নিচে চলে আসি। মা এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু রাফসান ঘুম থেকে উঠে বেডে বসে বসে ঘুমাচ্ছে। আমি কাছে গিয়ে বললাম, টাওয়াল দেবো? রাফসান কিছু না বলে বেড থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। লতার নাম্বারটা নেওয়া হলো না, তাই রাফসানের ফোন থেকে লতার নাম্বারটা টুকে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। নাহিদের কাছ থেকে শোনা শিমুর ডায়েরির কথা এতক্ষণে ভুলেই গেছিলাম। নাস্তা বানানোর মাঝে হঠাৎ মনে পড়ে গেল, আমি তো কোনো ডায়েরি খুঁজে পেলাম না। যদি ডায়েরি লিখে থাকে তাহলে সেটা কোথায়? আমাকে খুঁজে বের করতে হবে। নাস্তা রেডি করে রাফসানের জন্য নিয়ে গেলাম। রাফসান নাস্তা মুখে দিয়ে থুতু করে ফেলে দিল। আমার দিকে চেয়ে ধমক দিয়ে বলল, এটা কোনো নাস্তা হলো? তোর বাবা মা কি তোকে রান্না কীভাবে করতে হয় সেটাও শেখায়নি? আমি কিছু না বলে চুপ ছিলাম। রাফসান আমার নীরবতা দেখে বলল, চুপ করে আছিস কেন বল? আমি তখনও চুপ ছিলাম। রাফসান রাগে গদগদ করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। মন খারাপ করে কিছুক্ষণ বসে থাকলাম। বাবা মাকেও
একই নাস্তা দিলাম। তারা কিছু বলল না, কিন্তু রাফসান কেন? তাহলে কি ইচ্ছে করে এমন ব্যবহার করছে? ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে দেখি 10-এর কাঁটা ছুঁইছি। তাড়াতাড়ি ছাদে গেলাম। নাহিদ মনে হয় আমার অপেক্ষাতেই ছিল, কারণ ছাদে উঠতে দেখে নাহিদ দাঁড়িয়েছে। আমাকে দেখে হেসে বলল, ভাবি আপনার অপেক্ষাতেই ছিলাম। আমি বললাম, ভাই অনেক কাজ আছে। লতার নাম্বার এগিয়ে দিয়ে বললাম, এই নিন নাম্বারের ডিটেলস বের করি। নাহিদকে বিদায় দিয়ে নিচে চলে আসলাম, কিন্তু ছাদ থেকে নিচের দিকে অনেকটা দূরে চোখ পড়তে দেখি রাফসান তাকিয়েছে। পেছনে চেয়ে দেখলাম নাহিদ আছে কিনা। তাড়াতাড়ি নিচে চলে আসলাম। রাফসান দেখেছে কিছু? মনে মনে আল্লাহরকে ডাকছিলাম। কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে রাফসান ঢুকে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। তারপর ইচ্ছে মতো মারতে লাগলো, গালি দিল। 2 দিন হলো এই বাসায় এসেছি, আর 2 দিনে ছাদের উপর অন্য কারোর সাথে ঘনিষ্ঠতা না। ইচ্ছে মতো মেয়েরা আবার বেরিয়ে গেল। আমি মেঝেতে বসে অনেকক্ষণ কাঁদলাম। কী দোষ ছিল আমার? একটু না হয় ভুল করছি, তার জন্য এত নির্যাতন? এবারও বাবা মা কেউ একটিবারের জন্য উকি দিল না। কিন্তু দুপুর হতে না হতে মা জোরে জোরে ডেকে বলেন, বৌমা রান্না করবা না? দুপুরে কি না খেয়ে থাকবো? চোখ মুছে রান্নাঘরে গেলাম। এত নিষ্ঠুর কেন এই মানুষগুলো? ভাত রান্নার জন্য চাল নিতে গিয়ে দেখি চাল রাখা ড্রামের আশেপাশে অনেক ময়লা জমেছে। সেটা পরিষ্কার করার জন্য ড্রাম সরাতে পিছনে একটা কালো মলাটের ডায়েরি বেরিয়ে আসলো। খুব অবাক হলাম। চালের ড্রামের পিছনে ডায়েরি! পরক্ষণে ভাবলাম এটা শিমুর ডায়েরি না তো। কৌতূহল নিয়ে ডায়েরির প্রথম পাতা উল্টাতে দেখলাম তাতে লেখা ছিল, বড় করে, শিমুর আত্মকাহিনী। পাতা উল্টাতে চোখ পড়ল তারিখ দিয়ে কিছু লেখা। আজ আমার বিয়ে হয়েছে। নতুন জীবন শুরুর থেকে নতুন মানুষটাকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করছি। মানুষটা কেমন যেন গম্ভীর, হয়তো বিয়ের ঝামেলার জন্য। 2 দিন পার হয়ে গেল, কিন্তু রাফসানকে এখনও বুঝলাম না। ওর কি আমাকে পছন্দ নেই? না না, কী ভাবছি? পছন্দ না হলে আমার কাছাকাছি আসতো না। কিন্তু দিনের আলোয় কিসের এত অবহেলা? এই বাসার প্রতিটি মানুষ এমন অদ্ভুত কেন? শিমুর কথাগুলো আমার সাথে মিলে যাচ্ছে। পরের পাতায় পাতা উল্টে তাতে লেখা, আজকে রাফসান আমার গায়ে হাত তুলছে। আমার অপরাধ, চায়ে চিনি হয়নি ঠিকমতো। চিনি ঠিকমতো হয়নি তাই বলে গায়ে হাত? এত নিষ্ঠুর! আজকে আমার বাবা আমাকে দেখতে এসেছে। বাবার সাথে কথা বলে একটু প্রশান্তি লাগছিল। এই বাসায় দম বন্ধ হয়ে আসে, মানুষ থেকেও নেই। রাফসান মদ পান করে অনেক রাতে বাড়ি ফিরছে। বাড়ি ফিরে কিছু না বলে আমাকে গালাগালি দিয়ে অনেক মেরেছে। আজকে রাফসানের মোবাইল ধরে জানতে পারি রাফসান অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িত। মেয়েটার নাম লতা। লতা মেয়েটা। আর পড়তে পারিনি। শাশুড়ি মায়ের উপস্থিতি টের পেয়ে ডায়েরি বন্ধ করে আগের জায়গায় রেখে ড্রামটা ঠিক করে রেখেছি। মা এসে বলল, কী ব্যাপার বৌমা, রান্না বাদ দিয়ে কী এসব করছো? আমি বললাম, মা এখানে অনেক ময়লা জমেছিল, তাই একটু পরিষ্কার করলাম। মা অপর রাগ দেখে বলল, রান্না বাদ দিয়ে অত পরিষ্কার করতে হবে না, তাড়াতাড়ি রান্না করো। মা চলে গেল, আর আমি ভাবছি ডায়েরিটা নিয়ে। বাকি লেখাগুলো আমাকে পড়তে হবে। এখন পড়া যাবে, তাই রান্না শেষ করে ছাদে গিয়ে পড়া মনস্থির করলাম। দুপুরে রান্না করে শেষ করে গোসল করে কাপড় নিয়ে ছাদে গেলাম। অবশ্য গোসলের আগে লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে ডায়েরি নিয়ে আসলাম। পাশের বিল্ডিংয়ে চেয়ে দেখলাম নাহিদ আছে কিনা, কিন্তু কোথাও দেখতে পেলাম না। চিলেকোঠা অনেকবার তাকালাম, সেখানেও নেই। ভালো হয়েছে, ডায়েরিটা পড়ার মাঝে কেউ ডিস্টার্ব করবে না। ছাদে এমন জায়গায় বসলাম যেন নিচ থেকে কেউ না দেখে। ডায়েরি খুলবো তার আগে ফোন বেজে উঠলো। ভাইয়া কল করছে। ভাইয়া অসময়? তাড়াতাড়ি ফোন রিসিভ করতে ভাইয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। মনের মধ্যে ভয় ঢুকে গেলো। ভাইয়া কী হলো যে কাঁদছে? তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, ভাইয়া কী হয়েছে, কাঁদছো কেন? ভাইয়া কাঁপা কাঁপা ওয়ালা বল, কাঁদতে কাঁদতে বললো, তানিয়া বাবা আর নেই। ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমিও কাঁদতে লাগলাম। ছাদে বসে বসে অনেকক্ষণ কাঁদলাম। আমাকে তো এখন বাবার বাড়ি যেতে হবে, কিন্তু কীভাবে যাব? তাড়াতাড়ি রাফসানকে কল করলাম। ফোন রিসিভ করেই রাফসান বললো, তোকে বলছি না আমাকে কল করবি না? হঠাৎ থেমে আমার কান্নার আওয়াজ শুনে বললো, কী হয়েছে, কাঁদছিস কেন? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমার বাবা আর নেই। আমার কথা শুনে রাফসান কিছুক্ষণ নীরব থেকে বলল, আচ্ছা আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি যাও। পরক্ষণে আমি বললাম, আমি একাই যাব, আপনি যাবেন না? রাফসান আমাকে আশাহত করে বলল, না আমি যাব না, আমার কাজ আছে। কান্না চেপে আক্ষেপে শুরু করলাম, এতটা পথ আমি একা যাব? রাফসান বলল, গাড়ি পাঠিয়ে দিচ্ছি, যাওয়ার ইচ্ছে হলে যাও। আমি রাখলাম, এই বলে লাইন কেটে দিল। একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কী করে? ডায়েরি বন্ধ করে নিচে চলে আসলাম। ডায়েরিটার নিরাপত্তা রেখে বাবা মায়ের রুমে যেতেই মা বলল, কী হয়েছে, কাজ করো? মাকে বললাম, মা আমার বাবা আর নেই। বাবা মা তখন আমাকে বলল, রাফসানকে জানিয়েছো? রাফসান কি বলল? আমি বললাম, রাফসান গাড়ি পাঠাবে, আমাকে যেতে বলছে, কিন্তু রাফসান যাবে না বলল। বাবা বলল, তো যাও, তুমি গিয়ে রেডি হও। আমি আক্ষেপ করে বললাম, বাবা এতটা পথ আমি একা একা যাব? বাবা মা আমার দিকে চেয়ে কিছুক্ষণ কী যেন ভেবে বাবা বলল, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব, যাও তাড়াতাড়ি রেডি হও, বেশি দেরি করব না। আমি তাড়াতাড়ি রুমে এসে কাপড় চোপড় গুছাচ্ছি, বাবার কথা মনে পড়লো।
বাবা কত কষ্ট করে সংসার চালাতো, বড় ভাইয়ের পড়াশোনার খরচ চালাতে না পেরে খুব কেঁদেছিল। কিন্তু আমার পড়ালেখার প্রতি তীব্র আগ্রহ দেখে কষ্ট করে বাবা আর ভাই পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছিল। বাবাকে কথা দিয়েছিলাম একদিন আমি অনেক বড় হব, কিন্তু পারিনি বাবাকে দেওয়া কথা রাখতে, পারিনি সমাজের কিছু নোংরা ব্যবস্থার কারণে। মনে মনে বাবাকে বললাম, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। কাপড় চোপড় গুছিয়ে রেডি হয়ে চলে গেলাম। গাড়ি চলে আসলো। বাবা ড্রয়িং রুমে থেকে জোরে বলল, বৌমা তাড়াতাড়ি আসো, যেতে হবে, আবার দেরি হয়ে যাবে। মায়ের কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। আমাদের বাড়ি যেতে 2 ঘন্টার মতো লাগবে। রাস্তায় আমার কান্না দেখে বাবা শুধু একবার বলল, কান্না থামিয়ে বাবার জন্য দোয়া করো। আবার কি মনে করে গাড়ি থামিয়ে একটা পানির বোতল কিনে আমাকে দিল। বাড়িতে পৌঁছে কান্নায় ভেঙে পড়লাম। মা আমাকে জড়িয়ে ধরে বিলাপ করে কাঁদছে। ভাইকে দেখলাম বাবার খাটিয়ার পাশে নিস্তব্ধ হয়ে বসে আছে। সন্ধ্যার কিছুক্ষণ পর শেষবারের মতো বাবাকে দেখলাম। জানাজা শেষ হয়ে বাবাকে নিয়ে যাচ্ছে। আমার ভিতরটা দমড়ে মুচড়ে যাচ্ছে। মা তখনই বিলাপ করে কেঁদে যাচ্ছে। বাবাকে কবরে রেখে দূরে সবাই চলে গেল। ভাইয়াকে দেখলাম তখনও কবরের পাশে দাঁড়িয়েছে। আস্তে আস্তে বাড়ির আশেপাশে সবাই চলে গেল। রাতে শ্বশুর বাবাকে খাবার দিলাম। খাবার বেড়ে দেওয়ার মাঝে বাবা বলল, আমরা কালই চলে যাব। আমি কিছু বললাম না। রাতে ভাইয়াকে একা পেয়ে বললাম, ভাইয়া কাঁদবে না, শুধু বাবার জন্য দোয়া করবেন, আর আমি কাল সকালে চলে যাব। ভাইয়া অসহায় দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, কাল চলেও যাবি? আমি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়লাম। ভাইয়া আর কিছু বলল না। আমি মায়ের কাছে চলে এলাম। একটু ঘুম হয়নি মা, আর আমি জেগে কাটিয়ে দিলাম সারা রাত। নামাজ পড়ে বাবার জন্য দোয়া করলাম। শেষ রাতে মাকে জড়িয়ে ধরে বললাম, মা আমি সকাল হলে চলে যাব, আমি আসবো না মা, তুমি নিজের খেয়াল রাখো। মা আক্ষেপ করে বললো, মা রে আজকেই চলে যাবে, আরও 2 দিন থেকে যা। আমি মাকে বললাম, আমি আবার আসবো মা, কিন্তু আজকে আমাকে যেতে হবে। মা তখন আস্তে করে বলে, ঠিক আছে মা, আবার আসিস। সকাল হতে বাবার সাথে চলে আসলাম। বাসায় পৌঁছে দেখি মা রান্না ঘরে ব্যস্ত। আমাকে দেখে বলল, বৌমা চলে এসো। এই ধরো, এটা বানিয়ে রুমে নিয়ে এসো। বাবা মারগুলো মাত্র আসলাম, এসবের দিকে ভ্রুক্ষেপ না করে শাশুড়িমা কথা বলতে বললো। নিয়তি মেনে নিয়ে নাস্তা বানিয়ে রুমে দিয়ে আসলাম। নিজের রুমে এসে বেডে বসলাম। ডায়েরিটা কি পড়বো, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে। একটু কাঁধ হয়ে শুয়ে পড়লাম। ডায়েরিটা বিকেলে পড়বো। হুড়মুড় করে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। ভাবলাম দেরি হয়ে গেছে, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রান্না শেষ করে গোসল সেরে ছাদে চলে আসলাম। পাশের বিল্ডিংয়ে তাকাতে দেখি নাহিদকে দেখতে পেলাম। নাহিদ আমাকে বলল, ভাবি কেমন আছেন? আপনাকে গতকাল দেখলাম না। আমি বললাম, ভালো নাই ভাই, বাবা আমাকে ছেড়ে চলে গেছে। নাহিদ অবাক হয়ে আমার দিকে চেয়ে আসতে করল, সরি। এর পরপর বললো, আপনার এখন বাড়িতে থাকা উচিত। আমি বললাম, সেই ভাগ্য আছে ভাই, নিয়তি যে খুব খারাপ। নাহিদ বলে, কি হয়েছে ভাবি? আমি কিছু না বলে জিজ্ঞেস করলাম, নাম্বারটা ডিটেলস বের করছো? নাহিদ তখনই বলল, ভাবি এটা তো লতার নাম্বার। শিমুবাবু যাকে চিরশত্রু মনে করতো, কিন্তু কেন এতটা শত্রু তো সেটা বলেনি। আমি আবার জিজ্ঞেস করলাম, ভাই লতার ঠিকানাটা বের করা যাবে? নাহিদ তখন বলল, লতার নাম্বার শিওর হওয়ার পর কৌতূহলবশত আমি আমার এক বন্ধুর মাধ্যমে লতার ঠিকানা জোগাড় করি। আমি উত্তেজিত হয়ে বললাম, কোথায়? নাহিদ আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গার নাম বলল। আমি তখন নাহিদের অনুরোধ শুনে বললাম, ভাই কাল একটু আমার সাথে সেখানে যেতে পারবেন? নাহিদ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে ভাবি। আমি আবারও বললাম, খুব সাবধানে যেতে হবে, রাফসান যেন কোনোভাবেই না দেখে। নাহিদকে কাল দেখা হচ্ছে বলে নিচে চলে আসলাম। এই মুহূর্তে শ্বশুর শাশুড়ি তাদের রুমে আছে। আমি নিজের রুমে এসে শিমুর ডায়েরিটা হাতে নিলাম। বেডরুম থেকে বারান্দায় চলে এসে একটা চেয়ারে টেনে বসলাম। ডায়েরি পাতা উল্টালাম। আজকে রাফসানের মোবাইল ধরে জানতে পারি রাফসান অন্য একটা মেয়ের সাথে জড়িত। মেয়েটার নাম লতা। লতার মেয়েটার সাথে রাফসানের গভীর সম্পর্কের নাম আমাকে বের করতে হবে। এত দুঃখের মাঝে আজ খুব খুশি লাগছে, কারণ আমি মা হব। রাফসানকে এখন কথাটা বলিনি, তবে বলবো। আজ রাফসানের মোবাইল ধরে জানতে পারি বিকেলে রাফসান আর লতা বিয়ে করতে যাচ্ছে। খুব কাঁদলাম। রাফসান খুব ব্যস্ততা দেখে বেরিয়ে গেল। আজকে আর রাফসান বাসায় ফেরেনি, হয়তো লতার সাথে এসে। তুচ্ছ বিষয় নিয়ে রাফসান আমাকে অনেক মেরেছে। মাতাল হয়ে রাফসান বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ছে। ওর মেসেজ বক্স ঢুকে অবাক হয়ে যায়, সেখানে লতার একটা মেসেজ। আমি কিছু বুঝি না রাফসান, তুমি যে করে হোক শিমুকে বিদায় করো। আর একটু নিচে এসে একটা মেসেজের চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল, বিদায় করতে না পারলে শিমুকে মেরে ফেলো। আর রাফসানের সম্মতিতে মেসেজটা দেখে স্তব্ধ হয়ে গেলাম। আজ রাফসানের গায়ে হাত তুলতে রুখে দাঁড়াই। এই পর্যায়ে লতার কথা বললে আমাকে চুপ থাকতে মেরে ফেলার হুমকি দেয়। ইদানিং রাফসান আমার সাথে খুব ভালো ব্যবহার করে, কারণটা আমি জানি। আজকে রাফসানকে
তার অনাগত সন্তানের কথা বললাম, কিন্তু আমাকে আশাহত করে রাফসান খুশি না বললেও অ্যাবর্শনটা করে ফেলো। এই নিয়ে ঝগড়া হলো। রাফসান এক পর্যায়ে বলল, তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আজকে 2 দিন পর রাফসান বাড়ি ফিরছে। আর কিছু লেখা নেই। হঠাৎ মনে করলো নাহিদ বলেছিল শিমু ভাবি হঠাৎ মারা গেছে। শিমু কি মারা যায় নাকি পরিকল্পিত খুন? শিমুর ডায়েরি পড়ে যে কেউ বলে দিতে পারবে এটা? তার মানে রাফসান একটা সাথে সংসার করছি আমি? এই বেঁচে থাকার কোনো অধিকার নেই। সকালে নাস্তা না বানিয়ে রুমেই বসেছিলাম। একটু ইচ্ছে করছে না এই পরিবারের জন্য থাকতে, কিন্তু প্রাপ্য শাস্তিটা আমাকে দিতে হবে। একটু পর মা এসে জোরেই বলেন, কী ব্যাপার বৌমা, আজ তুমি নাস্তা বানালে না? আমি উত্তরে বললাম, মা আজকে আমার শরীর খারাপ। এই প্রথম। মা কিছু না বলে চলে গেল। রাতে রাফসান বাসায় এসে ফ্রেশ হতে চলে যায়। আমি খাবার রেডি করে দাঁড়িয়েছিলাম। রাফসান খাবার খেয়ে বেডের একপাশে শুয়ে পড়ে। আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম। লাইট অফ করতে রাফসান আমাকে জড়িয়ে ধরে এক ঝটকায় রাফসানকে ফেলে দিলাম। রাফসান রাগত স্বরে বলল, এমন করলি কেন? আমি পরক্ষণে বললাম, গতকাল আমার বাবা মারা গেছে, আপনি একবারও গেলেন না, আর আজকে আসছে পুরুষত্ব দেখাতে। রাফসান রাগে গদগদ হয়ে বারান্দায় চলে গেল। এই ফাঁকে রাফসানের ফোনের মেসেজ দেখে জানতে পারি কাল দুপুরে সে লতার বাসায় যাবে এবং লতার হাতে বানানো স্পেশাল খাবার খাবে। ঘুমের ভান ধরে শুয়ে থাকলাম। মনে শান্তি পাচ্ছি। প্রাপ্য শাস্তি দিয়ে আমার শান্তি মিলে। মাঝরাতে রাফসান এসে শুয়ে পড়লো। আমার কখন ঘুম চলে আসলো জানি না। সকালে ঘুম ভেঙে দেখি রাফসান আজকে উঠে পড়েছে। রাফসান ফ্রেশ হওয়ার মাঝে আমি তাড়াতাড়ি নাস্তা বানিয়ে ফেললাম। কোনো ইচ্ছে নেই বানানোর, কিন্তু শেষ খাওয়ার। রাফসান নাস্তা খেয়ে বেরিয়ে গেলে ছাদে চলে যায়। চিলেকোঠার সামনে নাহিদকে ডেকে বলি, দুপুরে যাওয়ার জন্য তৈরি তো? নাহিদ হ্যাঁ বলল। কিছুক্ষণ নীরবতার পর আমি বললাম, আচ্ছা নাহিদ ভাই, এমন কোনো কিছু আছে যেটা খেলে মানুষ মুহূর্তে মারা যায়? নাহিদ ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ আছে, কেন? কেন উত্তর না দিয়ে আমি বললাম, সেটা কি? নাহিদ তখন বলল, আমার পড়ার মাঝে আছে সেটা। আমি বিরক্ত দেখে বললাম, সেটার নাম কি? নাহিদ তখন বলল, আমি অন্যদিকে ফিরে বললাম, আমাকে একটু এনে দিতে পারবে? নাহিদ আরও অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে বলল, ভাবি কী হয়েছে আমাকে বলেন তো। এই একটা মানুষ যাকে বিশ্বাস করা যায়, সাত পাঁচ না ভেবে সব কিছু খুলে বললাম। সব শুনে নাহিদ রাগান্বিত স্বরে বলল, এই মানুষটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আপনার সাথেই আছি, বলেন কি করতে হবে। আমি বললাম, একটু জোগাড় করে দিলেন, দুপুরে বের হওয়ার জন্য রেডি হন। আবার নাম্বারটা বললাম, আমার নাম্বারটা দিন। নাম্বারটা নিয়ে চলে আসলাম। দুপুরে রান্না শেষ করতে নাহিদকে কল করলাম। নাহিদ জোগাড় করে ফেলছে। ওকে রাস্তার মোড়ে থাকতে বলে বোরখা পরে আস্তে করে বাবা মায়ের অজান্তে, বাবা মাও জানতে পারবে না, কারণ আমাকে রুমে এসে চেক করবে না। মোড়ে এসে নাহিদকে বললাম রাফসানের লোকেশনটা বের করতে। নাহিদ বের করলো। সেটা বের করতে হবে না, জানোয়ারটা এইমাত্র দেখে আসলাম। আমি বললাম, তাড়াতাড়ি চলো। নাহিদ বললো, কোথায়? আমি বললাম, লতাদের বাসায়। নাহিদ আর কিছু না বলে হাঁটতে লাগলো, আর আমি পিছু পিছু। পৌঁছে গেলাম আমরা আমাদের পরিকল্পনার ভিতর। আমি আগে বাসার ভিতরে যাব, তারপর নাহিদ কলিং বেল বাজিয়ে লতাকে কিছুক্ষণ দরজায় দাঁড় করে রাখবে। এর মাঝে আমি তাদের খাবারে দিয়ে দিব। পরিকল্পনা অনুযায়ী আমি ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর লতা খুলে দিয়ে আমাকে বলে, কে আপনি? আমি অনেক দিনের পরিচয় আছে বলে এমন ভাব বললাম, আরে আমি তামান্না, আমাকে চিনলি না? ভাইয়া কোথায়? এই বলে ভেতরে চলে আসলাম। লতা আমার পিছন পিছন এসে বলল, এই আপনি হুট করে বাসায় ঢুকে পড়লেন কেন? এর মাঝে কলিং বেল বেজে উঠল। লতা বলল, আমি আপনাকে মনে করতে পারছি না, আপনি বসুন, আমি দেখছি কে আসে। লতা চলে গেলে আমি চট করে রান্নাঘরে গিয়ে দিয়ে আসি। লতার আগে গদগদ করতে করতে বলল, কী সব মানুষ, বাসার ঠিকানা না জেনে অন্যের বাসায় চলে এসেছে। আমি মনে মনে, ভালোই বলছেন নাহিদ ভাই। লতা এবার আমাকে বলল, এই কে এখন বলুন? আমি আবার বললাম, এই আমি তামান্না। রাজিয়া, তুই আমাকে চিনতে পারছি না? লতা কপট রাগ দেখে বলল, আমি রাজিয়া না, আমি লতা। আমি তখন অবাক হওয়ার অভিনয় করবো, সরি, আপনি দেখতে হুবহু আমার বান্ধবী রাজিয়ার মতো। আমি আপনাকে দেখে ভাবলাম রাজিয়া, তাই সারপ্রাইজ দিতে আসলাম, সরি আপু। লতা বলল, ঠিক আছে ঠিক আছে। আমি আবার সরি বলে বেরিয়ে গেলাম। মোড়ে এসে নাহিদ ভাইকে বললাম, এখন শুধু মৃত্যুর শোনার অপেক্ষা। বাসায় চলে আসলাম। বিকেলে মায়ের কান্নার আওয়াজ শুনে রুমে গিয়ে জানতে পারি জানোয়ারটা মারা গেছে। মা বিলাপ করে বলছেন, ওই মেয়েটা আমার ছেলে খুনি, ওই মেয়েটা আমার ছেলেকে খুন করছে, তার মানে লতার কিছু হয়নি। মায়ের এক কথা শুনে মন খারাপ হয়ে গেল, কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি বয়ে গেল, তার প্রাপ্য শাস্তি পেয়েছে। আমিও কান্নার অভিনয় শুরু করলাম। রাফসানের মৃতদেহ এনে দাপন করা হলো। রাফসানকে মরার অপরাধে লতাকে গ্রেপ্তার করা হলো। 2 সপ্তাহ করতে গেল। আমি মায়ের বাসায় গিয়ে বললাম, মা আমি বাসায় চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। বাসা থেকে বেরিয়ে নাহিদকে কল দিলাম। ফোন ধরতে
নাহিদ ভাই, আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। নাহিদ কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনিও ভালো থাকবেন। নিয়তি আমাকে এতদূর নিয়ে এসেছে, জানি না আর কি কি অপেক্ষা করছে আমার জন্য। আমি ভাইয়াকে কল দিয়ে বললাম, ভাইয়া আমি আসছি। সমাপ্ত। নিয়তি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।